এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা পাঠ্যক্রমের গণেশ জননী গল্প কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। যারা এই ভিডিওতে নতুন তাদেরকে সবাইকে বলা হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধুদের কাছে শেয়ার করার জন্য, এবং যারা এই বছর সেকেন্ড ইয়ার দিচ্ছেন তাদের সবাইকে বলবো এই নোটগুলো অতি উন্নত মানের, এবং এই নোটগুলোর উপর আপনারা ভরসা করতে পারেন, এটা কোনো সংশয় নেই। তো যারা নোট পড়ছেন, তো নিচে কমেন্ট করে বলবেন নোটগুলোকে আরও প্রশ্ন উত্তর আরও ছোটো লাগে, যদি ছোটো লাগে আরও ছোটো করে দেওয়া যাবে। তো এখন শুরু করতে চলেছি। গণেশ জননী গল্পের লেখকের জীবিকা কি? চিকিৎসা করা, পশু চিকিৎসক। গণেশ জননী গল্পের লেখক কোন বিভাগে চাকরি করতেন? ভাগলপুর সরকারি হাসপাতালে প্যাথোলজিস্ট হিসাবে। সেদিন এমনই একটি অপ্রত্যাশিত জুটিল শূন্যস্থান পূর্ণ কল। গণেশ জননী গল্পের লেখক সেকেন্ড ক্লাসের রেলের টিকিট কিনেছিলেন কেন? স্টাইল জাহির করার জন্য। হাতির বাচ্চাটির নাম কে রেখেছিলেন? হাতির মালিকের স্ত্রী। গণেশ কত ঘন্টা খাওয়া দাওয়া বন্ধ রেখেছিল? 36 ঘন্টা। গণেশ কোথায় বসেছিল? একটি বিরাট হলে, প্রকাণ্ড একখানা শতরঞ্জির উপর। প্রতিপালক এবং প্রতিপালক গিন্নির উপস্থিতিতে গণেশ কি খেয়েছিল? ল্যাংড়া আম। গণেশের প্রতিপালক ভদ্রলোকের কত বিঘা জমি ছিল? 100 বিঘা। গণেশ জননী গণেশের জন্য কি বানিয়ে নিয়েছিলেন? লেবু দিয়ে বার্লি বানিয়ে নিয়েছিলেন। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, হাতির বাচ্চাটির বর্ণনা দাও। হাতির বাচ্চাটি তখন খুবই ছোট ছিল, দাড়ি, চোখ দুটি ছিল দুষ্ট ভাবের, সুরখানাটাও ছিল ছোট্ট, দেখা মাত্রই ভালো লাগার মতো ছিল। খ। গণেশ তার পালক গিন্নির বিভিন্ন কাজে কিভাবে সাহায্য করত? তার বর্ণনা দাও। গণেশ তার পালক গিন্নির বিভিন্ন কাজে নানাভাবে সাহায্য করত। গিন্নি যখন নাইতে যেতেন তখন বালতি, গামছা প্রভৃতি সুরে করে নিয়ে যেত। গরমের দিনে রান্নাঘরে বসে রান্না করার সময় সুরে করে পাকা দরে হাওয়া করত। গণেশের প্রতিপালক পশু চিকিৎসককে ডেকেছিলেন কেন? হাতিটির কি অসুখ হয়েছিল? গণেশের প্রতিপালক পশু চিকিৎসককে ডেকেছিলেন তার গণেশ অর্থাৎ পোষ্য হাতিটির চিকিৎসা করানোর জন্য। হাতিটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, তারই আসলে সে প্রতিপালক গিন্নির উপর অভিমান করেছিল। গণেশ কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল? প্রতিপালকের অবর্তমানে বাগানের মালির দিয়ে যাওয়া সবগুলো ল্যাংড়া আম গণেশ খেয়ে ফেলেছিল। এতে রুষ্ট হয়ে গিয়ে প্রতিপালক গিন্নি গণেশকে চড় মেরেছিলেন, তাই অভিমানে গণেশ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। প্রতিপালকের গিন্নি গণেশের খাওয়ার জন্য কি তৈরি করেছিলেন এবং সেই খাদ্য কোথায় রেখেছিলেন? প্রতিপালকের গিন্নি গণেশের খাওয়ার জন্য লেবু দিয়ে বার্লি তৈরি করেছিলেন। সেই খাদ্য তিনি একটি প্রকাণ্ড বাথটাবে রেখেছিলেন। বাড়িতে গণেশের অবাধ বিচরণের জন্য গণেশের প্রতিপালক ভদ্রলোক কি করেছিলেন? বাড়িতে গণেশের অবাধ বিচরণের জন্য গণেশের প্রতিপালক ভদ্রলোক রান্নাঘর ও সবার ঘরকে বিরাট হলঘরে পরিণত করেছিলেন এবং ঘরের দরজাগুলো কেটে বড় করে দিয়েছিলেন। 3 নম্বর বড় প্রশ্ন। গণেশ জননী গল্পের লেখককে চাকরি জীবনে কি কি করতে হতো? গণেশ জননী গল্পের লেখক পশু চিকিৎসা বিভাগে চাকুরি করতেন। পশু চিকিৎসক হিসেবে তাকে কমিশনার সাহেবের ঘোড়া, ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাভী প্রভৃতি স্বাস্থ্য তদারক করতে হতো। ছাকরা গাড়ির ঘোড়া পাস করে অন্যের সংস্থান করতে হতো। তাছাড়া মাঝে মধ্যে 2-1টি কল এলে সে সবে যেতে হতো। খ। গণেশ জননী গল্পের লেখককে স্টেশন থেকে নিয়ে যাবার জন্য যে ব্যক্তি উপস্থিত হয়েছিলেন তার চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। গণেশ জননী গল্পের লেখককে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যক্তি উপস্থিত হয়েছিলেন তার চেহারাটা ছিল গোমস্তার মতো। ব্যক্তিটির পায়ে ছিল মলিন কাম্পিসের জুতো, গায়ে ছিল মলিন জামা কাপড়, মুখে ছিল 5-7 দিনের না কামানো কাঁচা পাকা গোঁফ দাড়ি। গ। গণেশ জননী গল্পের ভদ্রলোক
হাতি কিভাবে পেয়েছিলেন? গণেশ জননীর গল্পের ভদ্রলোক একদিন অনেক রাত করে মাঠ থেকে ফিরছিলেন। তখন একজন লোককে মুখ গুজরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আরও লোকজন ডেকে এনে এই অচেতন লোকটিকে বাড়ি নিয়ে গিয়ে অনেক সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরিয়েছিলেন। পরদিন লোকটি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। এর কিছুদিন পর ওই লোকটি বাহক মারফত একটি হাতির বাচ্চা উপহারস্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন। এভাবেই ভদ্রলোক হাতিটিকে পেয়েছিলেন। ঘ, আরে মশাই, আমাদের গড় কি আর মানুষের গড় আছে? হাতির গড় হয়ে গেছে। এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। গণেশ জননী গল্পে হাতির প্রতিপালক ভদ্রলোকটি কথাটা পশু চিকিৎসক তথা গল্পের লেখককে বলেছেন। ভদ্রলোকটি হাতির বাচ্চাটিকে দান হিসাবে পাওয়ার পর তাদের বসবাসের গড়টিকে হাতির চলাফেরার উপযোগী করে তুলেছিলেন। রান্নাঘর ও শোবার ঘরকে হলঘরে রূপান্তরিত করেছিলেন। তাছাড়া ঘরের দরজাগুলো কেটে বড় করেছিলেন যাতে হাতিটি অবাধে একটি কক্ষ থেকে অপর কক্ষে যাতায়াত করতে পারে। এ ব্যাপারটার প্রতি ইঙ্গিত করে প্রতিপালক ভদ্রলোক বলেছিলেন, গড়টি মানুষের গড় হিসাবে না থেকে হাতির গড়ে পরিণত হয়ে গেছে। গণেশ জননী গল্পে গণেশ জননী বলতে কাকে বোঝানো হয়েছে? কেন? গণেশ জননী গল্পে গণেশ জননী বলতে প্রতিপালক ভদ্রলোকটির স্ত্রীকে বোঝানো হয়েছে। গণেশ অর্থাৎ হাতির বাচ্চাটির প্রতিপালক ভদ্রলোক ও তার স্ত্রী ছিলেন এক নিঃসন্তান দম্পতি। তাদের কোনো সন্তানাদি না থাকায় হাতির বাচ্চাটিকে সন্তানের মতো করে গ্রহণ করেছিলেন। এরপর থেকে নিজেদেরকে নিঃস্ব করে দিয়ে সব কিছুই গণেশের জন্য অকাতরে খরচ করে চলেছিলেন। নিজেদের ঘর দৌড় পর্যন্ত হাতির বাচ্চাটির জন্য ছেড়ে দিয়েছিলেন। প্রতিপালক গিন্নি হৃদয়ের সবটুকু বাৎসল্য উজাড় করে দিয়ে গণেশকে অবলম্বন করে বেঁচে থাকার রসদ খুঁজে পেয়েছিলেন। অভিমানবশত হাতির বাচ্চাটি একটানা 36 ঘন্টা খাওয়া দাওয়া বন্ধ করে রাখায় তিনি যেভাবে সাধ্য সাধনা চালিয়েছিলেন এবং নিজের গহনা বন্ধক দিয়ে পশু চিকিৎসক ডেকে এনেছিলেন, তাতে তার মাতৃহৃদয়ে অকৃত্রিম স্বরূপটি উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কারণেই প্রতিপালক গিন্নিকে গণেশ জননী বলে চিহ্নিত করা হয়েছে। 6 নম্বর, গণেশ জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। শিশু সাহিত্যের নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুসামঞ্জস্যপূর্ণ নামকরণই সাহিত্যকর্মের পূর্ণতা এনে দেয়। নামকরণ সাধারণত বিষয়ভিত্তিক, চরিত্রভিত্তিক কিংবা প্রেক্ষাপটের উপর নির্ভর করে হয়ে থাকে। আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত গণেশ জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করতে গিয়ে আমরা দেখি গল্পটির নামকরণ করা হয়েছে বিষয়বস্তুর উপর ভিত্তি করে। গল্পটিতে পশুর সঙ্গে মানুষের সম্পর্কের শৈল্পিক বুনন উপস্থাপিত হয়েছে। গণেশ জননী গল্পে গণেশ একটি হাতির বাচ্চার নাম, আর জননী হলেন একজন নিঃসন্তান ভদ্রমহিলা। সন্তানহীনা মহিলা একটি হাতির বাচ্চাকে দান হিসাবে পেয়ে সন্তানের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। তিনি হৃদয়ের সবটুকু বাৎসল্য উজাড় করে দিয়ে হাতির বাচ্চাটির কাছে জননীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। নিজেদের ঘরবাড়ি সহ সব কিছুই সন্তানের জন্য ছেড়ে দিয়েছেন। সন্তানের খুশির জন্য তিনি কোনো প্রকার চেষ্টায় খুঁটি রাখেননি। স্নেহের পরশ সবাই বুঝাতে পায়, তাই হাতির বাচ্চাটিও মানুষের নিয়ে আচরণ করতে শুরু করে। পালক মাতার চরকে অভিমান করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। অনেক সাধ্য সাধনা করেও তার অভিমান ভঙ্গ করতে না পেরে মাও খাওয়া দাওয়া বন্ধ করে দেন। শুধু তাই নয়, অসুস্থ সন্তানের চিকিৎসার্থে নিজের গায়ের অলঙ্কার বন্ধক দিয়ে শহর থেকে ডাক্তার ডেকে আনেন। পশু ও মানুষের মধ্যেকার এই ভালোবাসার সম্পর্ক শহরের ডাক্তারকে নমনীয় করে তোলে। তিনি ফিস নিতে অসম্মত প্রকাশ করেন। গল্পটিতে মাতৃত্বের চিরন্তন ছবি পরিস্ফুট হয়ে উঠেছে। মাতৃত্ব যে কোনো প্রকার বাধা বিপত্তির কাছে হার মানে না, এই গল্পটি তার এক প্রকার সার্থক উদাহরণ। গল্পটির নামকরণ থেকে বিষয়বস্তুর সম্যক ধারণা উপলব্ধ হয়ে যায়, যা গল্প পাঠ্যের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে। এ কারণে গল্পটির নামকরণ সার্থক হয়েছে বলে মেনে নিতে পারি। গণেশ জননী গল্পে গণেশের প্রতিপালক ভদ্রলোকের চরিত্র বিশ্লেষণ করো। গণেশ জননী গল্পের অন্যতম একটি চরিত্র হল গণেশের প্রতিপালক ভদ্রলোক।
তার কোনো নাম গল্পটিতে নেই, কেবলমাত্র ভদ্রলোক বলেই চিহ্নিত করা হয়েছে। তিনি সত্যিকার অর্থেই ভদ্রলোক ছিলেন। তাই গভীর রাত্রিতে মাঠের কাজ সেরে ফেরার পথে একজন অপরিচিত লোককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পাশ কাটিয়ে না এসে লোকজন ডেকে কাঁধে করে নিজ বাড়িতেই নিয়ে এসেছিলেন এবং সেবা শুশ্রূষা করে জ্ঞানও ফিরিয়ে এনেছিলেন। পরে ওই লোকটির কাছ থেকে প্রতিদান হিসাবে পাওয়া হাতির বাচ্চা ওই ভদ্রতার কারণেই ফিরিয়ে না দিয়ে রেখে দিয়েছিলেন এবং একে প্রতিপালন করতে নিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন। এই হাতির বাচ্চাটি প্রতিপালন করেই তিনি প্রতিপালক ভদ্রলোক হিসাবে পরিচিত হয়েছেন। মানবিক গুণাবলীতে তিনি ছিলেন উজ্জ্বল। স্ত্রীর আগ্রহকে সম্মান দিতে গিয়ে তিনি হাতির বাচ্চাটি রেখে দিয়েছিলেন। এরপর নিঃসন্তান ভদ্রলোক নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সন্তানের মতো করে হাতির বাচ্চাটি লালন পালন করেছেন। সন্তানের চলাফেরায় যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য ঘরের দরজাগুলোকে কেটে বড় করে ঘরগুলোকে হল ঘরে রূপান্তরিত করে দিয়েছেন। সন্তানতুল্য হাতির বাচ্চাটির খোরাক জোগাতে গিয়ে 100 বিঘে জমির সমস্ত উৎপাদন ঢেলে দিয়েছে। চিকিৎসার জন্য স্ত্রীর অলংকার বন্ধক রেখে টাকা জোগাড় করে শহর থেকে ডাক্তার ডেকে এনেছেন। অবস্থা সম্পন্ন গৃহস্থ হয়েও সন্তানের দায়িত্বভার পালন করতে গিয়ে গোমস্তার মতো চেহারা বানিয়ে ফেলেছেন। সবকিছু মিলিয়ে গণেশের প্রতিপালক ভদ্রলোক চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে। গণেশ জননী গল্পের পশু চিকিৎসক রোগী দেখার ফিস নেননি কেন? গণেশ জননী গল্পে পশু চিকিৎসক ট্রেন যাত্রা করে 7-8 ঘন্টার পথ অতিক্রম করে কলে এসেছিলেন। তার আশা ছিল কম করে হলে 200 টাকা ফিস পাবেন। তবে যথাস্থানে পৌঁছে রোগী অর্থাৎ হাতির মালিকের অবস্থা দেখে তিনি প্রথম থেকেই কবরে গিয়েছিলেন। এরপর হাতির বাচ্চাটির জন্য প্রতিপালক দম্পতির ত্যাগ দেখে তিনিও সংক্রামিত হয়ে গিয়েছিলেন। তাই মহৎ কাজের স্বীকৃতি প্রদান করতে এবং নিজেও এর কিছুটা অংশীদারিত্ব অর্জন করার বাসনায় রোগী দেখার ফিস না নিয়েই চলে গিয়েছিলেন। গণেশ জননী গল্পে মানুষ ও জীব জগতের যে সম্প্রীতি এবং বাৎসল্যের ছবি প্রকাশিত হয়েছে তা পরিস্ফুট করো। গণেশ জননী গল্পটি কথাসাহিত্যিক বনফুলের এক অনবদ্য সৃষ্টি। গল্পটিতে জীবজগতের সঙ্গে মনুষ্য জগতের নিবিড় সম্পর্ক প্রতিস্থাপিত হয়েছে। এক নিঃসন্তান দম্পতি ও একটি হাতির বাচ্চাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। নিঃসঙ্গ হাতির বাচ্চাটি যেমন ছিল স্নেহের কাঙ্গাল, তেমনি প্রতিপালক দম্পতি ছিল বাৎসল্য রসের ভাড়ার। তাই মানুষ ও পশুর মধ্যেকার বিভেদ ভুলে গিয়ে একে অন্যকে আশ্রয় করে বেঁচে থাকার রসদ সংগ্রহ করেছিলেন। তারই হাতির বাচ্চাটিকে পেয়ে প্রতিপালক দম্পতি সন্তান না থাকার শূন্যতা ভুলে গিয়েছিলেন। তারই হৃদয়ের সবটুকু বাৎসল্য উজাড় করে দিয়ে হাতির বাচ্চাটিকে নিঃসন্তানের আসনে অধিষ্ঠিত করে নিয়েছিলেন। পুজোর সময় নতুন কাপড় দিয়ে হাতিটিকে সাজিয়ে তোলা, রূপোর ঘণ্টা বানিয়ে দেওয়া, চলাফেরার জন্য প্রশস্ত জায়গায় ব্যবস্থা করা ও অভিমান ভাঙানোর জন্য গায়ে হাত বুলিয়ে সাধ্য সাধনা করা, চিকিৎসার জন্য গহনা বন্ধক দিয়ে শহরের ডাক্তার ডেকে আনা, এসব প্রসঙ্গ পশুটিকে মনুষ্য সন্তানের সমপর্যায়ে উন্নীত করে তুলেছে। এদিকে হাতির বাচ্চাটিও অকৃত্রিম আদর সোহাগ পেয়ে বাসল প্রবৃত্তি ভুলে গিয়ে মানুষের ন্যায় মান অভিমান করা, গৃহকার্যে সহযোগিতা করা, জন্মদাতা মায়ের বদলে অপর একজনকে মায়ের স্থলাভিষিক্ত করে নেওয়া প্রভৃতি আচরণ রপ্ত করে নিয়েছে। স্নেহের এই অমিলন ছবি মানুষের মধ্যেই খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়লেও আমাদের আলোচ্য গল্পে মানুষ ও পশুর মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। ব্যাখ্যা করো। তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার, গয়নাগুলো তুমি ফেরত দিয়া যাও। আলোচ্য উদ্ধৃতাংশটি বিশিষ্ট কথাসাহিত্যিক বনফুলের গণেশ জননী শীর্ষক গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে গয়না বন্ধক রেখে অসুস্থ হাতির বাচ্চার
চিকিৎসা করানোর প্রসঙ্গ বর্ণিত হয়েছে। এক নিঃসন্তান দম্পতি একটি হাতির বাচ্চা প্রতিদান স্বরূপ পেয়েছিলেন। এই বাচ্চাটিকে তারা সন্তানের আসনে অধিষ্ঠিত করে লালন পালন চালিয়ে যাচ্ছিলেন। সন্তানটিকে খুশি রাখতে গিয়ে নিজেদের সবকিছু বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন। এরপর পালিত এই সন্তানটি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য শহর থেকে ডাক্তার ডেকে এনেছিলেন। এদিকে ডাক্তারের ফিস জোগাড় করতে গিয়ে অন্য কোনো উপায় না পেয়ে গহনা বন্ধক রেখে অর্থের বন্দোবস্ত করেছিলেন। তবে স্নেহ ব্যাপারটা স্বভাবেই সংক্রামকদারী, তাই হস্তি শাবকের জন্য মনুষ্য দম্পতি অকৃত্রিম স্নেহ দেখে তাতে ডাক্তার সাহেবও সংক্রামিত হয়ে গিয়েছিলেন। তিনি চিকিৎসা বাবদ ফিস গ্রহণ করতে অসম্মতি প্রকাশ করে তিনি অর্থ গ্রহণে রাজি না হওয়ার ফলে অর্থের প্রয়োজন বাতিল হয়ে যাওয়ায় প্রতিপালক ভদ্রলোক মহাজনের কাছ থেকে গহনাগুলো ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। অতিরিক্ত প্রশ্ন: গণেশ জননী গল্পের লেখকের নাম কি? বনফুল। বনফুলের প্রকৃত নাম কি বলে চাঁদ মুখোপাধ্যায়। গণেশ জননী গল্পের লেখক গণেশ কে ছিল? একটি হাতির বাচ্চা। ছকরা গাড়ি কি? ঘোড়ার টানা গাড়ি। হাতির প্রতিপালক হাতিটিকে কোথা থেকে পেয়েছিলেন? একজন কচ্ছি ব্যবসাদারের কাছ থেকে। গণেশের প্রতিপালক কত বিঘে জমির মালিক ছিলেন? 100 বিঘে। প্রতিপালক ভদ্রলোক কিভাবে চিকিৎসকের ফিস সংগ্রহ করেছিলেন? স্ত্রীর গহনা বন্ধক রেখে। অপরের কাছে হলে 2 টাকা নিতাম, কিন্তু আপনার কাছে কিছু নেব না উক্তিটি কার? চিকিৎসকের। বনফুল কবে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেছিলেন? 1899 সালে 19 জুলাই জন্মগ্রহণ করেছিলেন এবং 1979 সালের 9 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছিলেন।